Assalamu alaikum everyone. This is Ishra Jahan Mimoito guys. Thank you so much for joining the class and welcome to my channel. তো আজকে আমরা অ্যাজ ইউ লাইক ইট এর 3 নম্বর ক্লাস করতে যাচ্ছি। তো গত ক্লাসে আমরা এই পর্যন্ত এসেছিলাম যে রোজালিন্ডের মাস্টার প্ল্যান দেখেছি। তারপর আমি আবারও বলছি, তো এখানে রোজালিন্ড এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে এই এখানে এখানে ফিবি ছিল, সিলভিয়াস ছিল, রোজালিন্ড ছিল। রোজালিন্ড গ্যানিমেড হিসেবে ছিল, ছেলে সাজা অবস্থায় ছিল, আর অরল্যান্ডো ছিল। তো এরা ফিবি তার ভালোবাসা গ্যানিমেডের উপর সেটা প্রকাশ করে, সিলভিয়াস ফিবির প্রতি যে ভালোবাসা সেটা প্রকাশ করে, অরল্যান্ডোর যে রোজালিন্ডের প্রতি ভালোবাসা সেটা প্রকাশ করে। মানে তারা চারজনই চারজনের মতবাদ দেয় ভালোবাসা সম্পর্কে, এবং গ্যানিমেড বলে যে আমি কোনো মেয়েকে ভালোবাসি না, কারণ ও তো নিজে মেয়ে, ও তো আর ছেলে না। তো এই জন্য ও শুধু বলে যে আমি কোনো মেয়েকে ভালোবাসি না, যেহেতু ওর ছেলে সাজা অবস্থায় ছিল, তাই এই কথাটা বলে। আর ও একটা প্ল্যান করে যে আগামীকালকে ওরা বিয়ের আয়োজন করবে, এবং সেখানে গ্যানিমেড অরল্যান্ডোকে বলে যেভাবেই হোক রোজালিন্ড উপস্থিত থাকবে, অরল্যান্ডোকে বর হিসেবে সেজে আসতে বলে। আর এখানে ফিবি যেহেতু ওকে পছন্দ করে ছেলে বুইঝা, তখন রোজালিন্ড বলে যে কালকে তুমি উপস্থিত হও, যদি তোমার আমাকে তারপরও আমাকে কালকে দেখার পরে যদি তুমি আমাকে বিয়ে করতে চাও, তুমি চাইবে না আমি জানি, যদি চাও তুমি নিজেই আর কি চাইবে না, যদি চাও তারপর দেখা যাবে, এটা আর কি বলে রোজালিন্ড। কারণ ফিবি তো কালকে জানতেই পারবে যে ও আসলে মেয়ে। তো এই জন্য ও আর কি বলে যে তুমি কালকে থাকো, যদি আমাকে তোমার পছন্দ না হয় তাহলে তুমি সিলভিয়াসকে বিয়ে করবা। এটা আর কি বলে বলে ঠিক আছে, সমস্যা নাই। এইটা আর কি মাস্টার প্ল্যান করে। আর রোজালিন্ড অরল্যান্ডোকে বলে তুমি যাও কালকে, রোজালিন্ড অবশ্যই আসবে, এভাবে বলে তারপর তারা এখান থেকে দূরে চলে যায়। এই যে কথাগুলো আর কি একসাথে অরল্যান্ডোকেও বলে, এই যে রোজালিন্ড স্টিল ডিসগাইজড অ্যাজ গ্যানিমেড প্রমিসেস টু রিসলভ এভরিওয়ানস রোমান্টিক ডিলেমাস। সে ওয়াদা করে যে সবার যে রোমান্টিক যে ধাঁধাগুলো রয়েছে সবগুলো সে সমাধান করে দিবে। শি টেলস অরল্যান্ডো দ্যাট ইফ হি লাভস রোজালিন্ড, সে বলে অরল্যান্ডোকে যে যদি তুমি রোজালিন্ডকে ভালোবাসো, শি উইল প্রডিউস হার দ্য নেক্সট ডে, তাহলে তাকে সে কালকেই নিয়ে আসবে, এরকম একটা ওয়াদা করে। শি অলসো প্রমিসেস ফিবি, সে ফিবিকেও ওয়াদা করে দ্যাট শি উইল ম্যারি হার ইফ শি ডাজন্ট ম্যারি সিলভিয়াস। এরপর গ্যানিমেড বলে যে কালকে তোমাকে আমি বিয়ে করবো যদি তুমি সিলভিয়াসকে বিয়ে না করো, কারণ ও তো জানে কালকে তো ও নিজের অস্তিত্ব দেখিয়ে দেবে যে ও আসলে একটা মেয়ে। তো অটোমেটিক ফিবি সিলভিয়াসকেই বিয়ে করবে। এরপর দেখো, প্রোভাইডেড ফিবি ইজ উইলিং টু ম্যারি সিলভিয়াস ইফ শি রিফিউজেস গ্যানিমেড, যদি এই একই কথা যেটা আর কি বলছি। তো পরের দিন হয় কি, পরের দিন এই যে বিয়ার অনুষ্ঠান, জঙ্গলে এত বড় একটা বিবাহ হচ্ছে, তো সেখানে কি এই রোজালিন্ডের যে বাবা ডিউক সিনিয়র সেও আসে, কারণ অরল্যান্ডোর তরফ থেকে তারা আর কি সবাই উপস্থিত থাকে। আর রোজালিন্ড তো রোজালিন্ডের সিলিয়া তো ডিউক সিনিয়রকে খুঁজতে এসেছিল মূলত জঙ্গলে, কিন্তু তাকে তো ওই সময় পায় নাই। কিন্তু এই সময় যখন ও বধূ সেজে আসে, আচ্ছা আমি কি একটা জিনিস মিস করেছি, যে সিলিয়া এবং অলিভার আছে না, তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক হয়ে যায় মাঝখানে। এই যে রেড, আমি কি কালকে বলেছিলাম অনন্যা এই কথাটা? না, আচ্ছা ঠিক আছে। ইয়ে কথা বলছি, অড্রি হ্যাঁ, অড্রি অ্যান্ড অড্রি হ্যাঁ, অ্যান্ড কার এই লাভের কথা অড্রিয়ান বলছি। টাচেস্টন, হ্যাঁ। কিন্তু ওদের কথাটা বাচ্চা। মিস হয়ে গেছে, দেখো। এই যে একটা সিন আছে না, এই যে আহ, ই হ্যান্ডকারচিফের কাহিনীটা হয় না, এরপর তো অলিভার ওই গ্যানিমেটকে নিয়ে যায়, মানে বাসায় পৌঁছে দেয়। এরপর অলিভার এবং সিলিয়ার ভিতরে কথোপকথন হয় এবং তাদের মধ্যে একটা রিলেশন হয়ে যায়, বুঝছো? তো সেই রিলেশনের মাধ্যমে মানে তারা এক অন্যকে বিয়ে করবে এটা ডিসাইড করে। তো এই জন্য পরের দিন বিয়ের আয়োজন হয় কার কার শোনো, সিলভিয়াস, তারপরে রোজালিন্ড, অরল্যান্ডো, সিলিয়া, অলিভার, ফিবি, সিলভিয়াস, অড্রি অ্যান্ড টাচেস্টন, এই চারটা জুটির বিয়ে ঠিক হয় পরের দিনের, বুঝছো? যেহেতু তারা একে অন্যকে ভালোবাসে সেই জন্য। তো পরবর্তী বিয়ের দিন তো এই ডিউক সিনিয়রও আসে ওইখানে। তো আসার পর তার সাথে এই যে রোজালিন্ড, রোজালিন্ড তো তার বাবাকে চিনতে পারে, বুঝছো? আর কিন্তু ডিউক সিনিয়র তাকে চিনে না, কারণ ও তো ছোটবেলায় আর কি প্রাসাদে রাইখে আসছিল, ওইভাবে তার অত ভালো মনে নাই। তো যখন আর কি দেখা হয় তারপরে রোজালিন্ড এসে বলে গুড ডিউক রিসিভ দাই ডটার, মানে আপনার মেয়েকে গ্রহণ করুন, এইভাবে বলে। এরপর তার বাবার সাথে আলিঙ্গন করে, এই যে দেখো এই সিনটা, তার বাবার সাথে দেখা হয়, মানে একত্রে আলিঙ্গন করে। আর এখানে
তাদের যে প্রত্যেকের সাথে প্রত্যেকের মিল হয়ে যায়। এই যে রোজালিন নিজের পরিচয় যখন দেয়, মানে ও উন্মোচন করে এখানে যে ও হচ্ছে ডিউক সিনিয়রের মেয়ে, ডিউক সিনিয়রের সাথে ওর দেখা হয়, মানে আহ, সাক্ষাৎ হয়, এরপর একত্রে তারা মিলে যায় আর কি। আর সে, রোজালিন বলে যে আমি হচ্ছে গ্যানিমেড সেজেছিলাম এতদিন, এটাও সে উন্মোচন করে দেয়। সে কারণে এই যে ফিবি ফিবি আবার সিলভিয়াসকে গ্রহণ করে নেয়। যেহেতু গ্যানিমেড একজন মেয়ে, তাহলে ওর সাথে তো বিয়ে হবে না ওর। তো সিলভিয়াসকে একসেপ্ট করে নেয়, মানে তার এক অন্যকে বিয়ে করতে রাজি হয়ে যায়। সিলভিয়াস তো আগে থেকেই রাজি, কারণ সিলভিয়াস তো অনেক আগে থেকেই ফিবিকে পছন্দ করে। এবার তারা একে অন্যের সাথে এরকম নাচতে থাকে, আর এই যে নাচের যে দৃশ্যটা, এটা হচ্ছে তাদের ভিতরে সবার বিয়ে হয়ে যায়, মানে চারটা জুটির বিয়ে হয়ে যায়, এবং তারা একত্রে আনন্দিত হইতে থাকে, বুঝছো। এখন মজার ব্যাপার হয়েছে, রাজপ্রাসাদ থেকে ডিউক সিনিয়রকে তাড়াই দেওয়া হয়েছে তার সুখ নষ্ট করার জন্য, বুঝছো। কিন্তু ডিউক ফ্রেডরিক শেষকালে তার মেয়েকেও হারাইছে, মানে পরিবারের সবাইকেই হারাইছে, সবাই ফরেস্ট অফ আর্ডেনে চলে আসছে। তার তো মনে আর শান্তি নেই, মানে তার জীবনটা আরো আসলে দুঃখে পরিপূর্ণ হয়ে যায়। আর এদিকে তারা জঙ্গলে আসার পরও তাদের জীবনটা আরো সুন্দর হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, বুঝছো। এটা একটা সুন্দর জিনিস দেখাইছে যে আসলে মানুষ যেখানে থাকবে ওই জায়গাটা সুন্দর হলে তার জীবনটা সুন্দর হয়। আর যদি কেউ তোমার খারাপ চায়, সেক্ষেত্রে আল্লাহ না চাইলে কোনোভাবেই কোনো খারাপ হইতে পারবে না। ডিউক সিনিয়রকে বিতাড়িত করার পরও সে কিন্তু জঙ্গলে এসে অনেক ভালোই ছিল। সে তার ফ্রেন্ডদের সাথে গান গাইতো, খাওয়া দাওয়া করতো, একত্রে বসবাস করতো। তার ওইভাবে কোনো মাথা ব্যথা ছিল না, এবং তার সম্পদের প্রতি ওইভাবে লোভও ছিল না। তো এই জন্য সে খুব ভালোই ছিল। আবার এই যে জঙ্গলে সবার একটা ভালো মিল হয়ে যায় এবং বিবাহ হয়, মানে আনন্দের একটা সময় হয় তাদের ভিতরে। ওদিকে অলিভারও তো জঙ্গলে চলে আসে, তার ভাই তাকে বাঁচায়, অরল্যান্ডো তাকে বাঁচায়, এই জন্য তাদের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে যায়। তো দেখা যায় কি তারা জঙ্গলে এসেই তাদের মানে আবার ও, পুনর্মিলনটা এই হয়। 3 নাম্বার ছবিটার কোনো আগার মাথা পাইতেছি না আমি। এই ছবিটার, এই 3 নাম্বার ছবিটাতে কি বলবো? হ্যাঁ। এইটা এইটা এই ছবিটা কোনটা? হচ্ছে কি, হ্যাঁ। শোনো, দেখা যাইতেছে না ভালো মতো। এটা হচ্ছে এই যে এই মেয়েটা হচ্ছে রোজালিন্ড, আর এইটা হচ্ছে ওর বাবা, বুঝছো। তো জড়াই ধরছে আর কি, খুশির টেলায় যে বাবার সাথে দেখা হয়েছে। মানে কি রকম মানে কি পোশাক বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, একদমই বোঝা যাইতেছে না। এই হচ্ছে হাত, এই যে দেখো, এই ও। এই হাত, ও, এই মাথা। এটা হচ্ছে কি, আচ্ছা। এটা মুভির সিনারি, বুঝছো, মানে এই মুভিটারই সিনারি। তো আমি সেখান থেকে স্ক্রিনশট নিয়ে এখানে অ্যাড করেছি। মুভিটাও দেখতে পারো, তাহলে অনেক মজা পাবা, কিন্তু মুভিটা হচ্ছে এই যে অনেক পুরানো তো, এই জন্য দেখতে এরকম লাগে। তো এটা হচ্ছে এই এই মাথা রোজালিন্ডের, রোজালিন্ড যে জড়াই ধরে ওর বাবাকে খুশিতে, এরপর সেও ইমোশনাল হয়ে যায়, মেয়েও ইমোশনাল হয়ে যায়, মানে মানে একদম বাবা মেয়ের যে একটা সিন, সেটা এটা, বুঝছো। আর এটা হচ্ছে ফিভি আর সিলভিয়াস, তাদের মধ্যে আবার মিল হয়ে যায়। আর এই যে ছবিটা এটা দিচ্ছি, এখানে সবার বিয়ে হয়ে যায় এবং সবাই খুশিতে নাচতে থাকে। এই সিনারিটা হচ্ছে সেই সিনারি, বুঝছো। এরপরে বিয়ে হওয়ার পরে এই যে দেখো ম্যারেজ মাস্ক, এই ম্যারেজে হয় কি, ইন এ গ্র্যান্ড ফাইনাল সিন, হাইমেন দ্য গড অফ ম্যারেজ ডিসেন্ডস টু প্রিসাইড ওভার দ্য ইউনিয়ন, মানে প্রত্যেকের সাথে এক অন্যের বিয়ে হয় এই কথাটা বলছে, এবং একজন প্রিস্টের উপস্থিতিতে। আর বিয়ে হয় কার কার, রোজালিন্ড অরল্যান্ডোর, সিলিয়া অলিভারের, ফিবি সিলভিয়াসের, অড্রি অ্যান্ড টাচেস্টনের, ঠিক আছে। এখন দেখো তাদের সব আনন্দপূর্ণ বা একটা শান্তিপূর্ণ জীবন ফরেস্ট অফ আর্ডেনেই হয়ে যায়। আহ দেখা একদিক থেকে দেখা গেলে তারা কি ট্রাজিক ওয়েতে ফরেস্ট অফ আর্ডেনে এসেছিল, ঠিক আছে। তারা এসেছিল কি ট্রাজিক ওয়েতে, কারণ ডিউক সিনিয়রকে তাড়িয়ে দিয়েছে, অরল্যান্ডো পালিয়ে এসেছে, সিলিয়া রোজাল্যান্ড এরাও পালিয়ে এসেছে, সবগুলো কি ট্রাজিক স্টোরি। আর জঙ্গলে আসার পর কি কমেডিক সিন হয়েছে, যেমন রোজালিন্ডকে ছেলে ভাই বা ফিবি পছন্দ করতো, এটা একটা কমিক সিন। তারপরে ওই যে অরল্যান্ডো যে সারা গাছে গাছে তার প্রেমের কথা লিখে রাখি, এটাও কমিক সিন, মানে আরো অনেক তো কমিক সিন রয়েছে। তো সেই এই জন্য আর কি এটার নাম হচ্ছে ট্রাজি কমেডি। আর উইলিয়াম শেক্সপিয়ার ট্রাজেডি এবং কমেডি মিক্স করে আর কি তার নাটক লিখতেন, যেটা আসলে অ্যারিস্টটলের নিয়ম সংজ্ঞা অনুসারে না। তিনি এই অ্যারিস্টটলের যে সংজ্ঞা ছিল সেটাকে প্রত্যাখ্যান করে সে নিজের মতো করে লিখছেন। আর এটা কিন্তু একটা প্যাস্টোরাল কমেডিও। তো মনে রেখো, এটা প্যাস্টোরাল কমেডি প্লাস ট্রাজিক কমেডি, যেটাই বলো দুইটাই কারেক্ট। এরপর দেখো এই যে এইখানে দেখো, এই আনন্দের সময় একজন আহ, ওই যে দূত আছে না, দূত, সে আসে তথ্য দেওয়ার জন্য, মানে খবর নিয়ে আসে যে আপনাদের আহ, এ, ডিউক ফ্রেডরিক
সে চাইছিল কি জানো, তাদের উপরে এসে হামলা করতে, মানে তাদেরকে মেরে ফেলবে। এটা সে চাইছিল। তো এই জন্য সবাই আর কি একটু সতর্ক হয়ে যায় যে কি বলে, সবাইকে মেরে ফেলবে এরকম কেন চিন্তা করবে। এই যে দেখো, নিউজ অ্যারাইভস দ্যাট ডিউক ফ্রেডরিক হোয়াইল মার্চিং টু দ্য ফরেস্ট অফ আর্ডেন উইথ অ্যান আর্মি টু কিল হিজ ব্রাদার। ডিউক ফ্রেডরিক চাইছিল কি, এক দল আর্মি নিয়ে আসতেছিল, তার ভাইকে মেরেই ফেলবে, এটা ভাবছিল। কিন্তু পরবর্তীতে তার দেখা হয় একজন রিলিজিয়াস, ধর্মীয় একজন মানুষের সাথে, যে মানে যার কথায় ডিউক ফ্রেডরিক এতটা প্রভাবিত হয় যে সে তার ভুল বুঝতে পারে এবং সে একজন ভালো মানুষ হয়ে যায়। সে নিজের যত ভুল রয়েছে সবকিছু বুঝতে পারে। এইটা আর কি এই দূত এসে খবর দেয় এবং বলে তিনি যখন আসতেছিলেন একজন রিলিজিয়াস ব্যক্তির সঙ্গে দেখা হয় এবং সে পরিবর্তন হয়ে যায় এবং ডিউক সিনিয়রকে বলে যে আপনার ভাই আপনাকে আপনার সমস্ত যে সম্পদ রয়েছে সেই সব কিছু আবার ফিরিয়ে দেবে, মানে আপনার জায়গায় আপনি ফিরে যেতে পারবেন। এই কথাটা আর কি উনি বলে। এই দূত সংবাদ নিয়ে আসে, এরপর ডিউক সিনিয়র শুনে খুশি হয় এবং ওকেও আমন্ত্রণ জানায় যে তুমি একটা শুভ সময় এসেছো, আমার মেয়ের বিয়ে হচ্ছে, তুমিও আমাদের এই আনন্দে যোগদান করো। এরপর ওকে ওরা সাদরে গ্রহণ করে। এই হচ্ছে সিন, মানে এইখানে একটা আনন্দপূর্ণ সিনারির মাধ্যমে শেষ হয়। আর নাটক কিন্তু এখানেই শেষ হয়। আর তবে শেষের এই কাহিনী শেষের পরে একটা এপিলগ রয়েছে। এপিলগ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা বলতেছি দাঁড়াও। তার আগে দেখো, এইখানে সকলের বিয়ে হয়ে যায়, বাবা মেয়ের দেখা হয় এবং আহ, যারা একে অন্যকে পছন্দ করতে তাদের মিল হয়ে যায়। ডিউক ফ্রেডরিক শুধু বাদ ছিল ভালো হওয়ার ক্ষেত্রে, শেষে খবর আসে কি সেও ভালো হয়ে গিয়েছে এবং ডিউক সিনিয়রকে তার সম্পদ ফিরিয়ে দিবে। এটা আর কি যে দূত এসেছিলেন তিনি নিয়ে আসেন, খবর তথ্য নিয়ে আসেন। এখন দেখো, এর মাধ্যমে এই কাহিনীটা শেষ হয়। এরপরে এপিলগের কাহিনী। এপিলগ হচ্ছে রোজালিন্ড একটা এপিলগ বলেন। এপিলগ হচ্ছে নাটকের শেষে কোনো একটা তথ্য দেয়া, কোনো একটা নাটকের সারমর্ম বা একটা বিষয় তুলে ধরা, সেটা। আচ্ছা, এপিলগটা সম্পর্কে আমি একটু বলতেছি, দাঁড়াও। দেখো, in a famous meta-theatrical moment, Rosalind, who was played by a boy actor in Shakespeare time, steps forward to deliver the epilogue. She acknowledges the gender convention. আচ্ছা দেখো, সাধারণত এপিলগ দেয় ছেলেরা, মানে ছেলে ক্যারেক্টার দিয়ে এপিলগ দেয়া হয়, কিন্তু এখানে রোজালিন দেয়। তো উইলিয়াম শেক্সপিয়ার কি এই যে আরেকটা নিয়ম, সেটাও কিন্তু একটু আলাদা করেছেন। তিনি সবকিছুই একটু মানে তথা কথিত যত নিয়ম আছে সেগুলো ভেঙে সে আলাদা নিয়ম তৈরি করেছেন, এক কথায়। এপিলগ এপিলগ হলো কোনো নাটক, উপন্যাস বা সাহিত্যকর্মের শেষে যোগ করা সমাপনী বক্তব্য, যেটা এখানে দেয় রোজালিন্ড। এটি মূল কাহিনীর পরে আসে এবং দর্শক ও পাঠকের উদ্দেশ্যে শেষ কিছু কথা বলে। নাটকে এপিলগ সাধারণত নাটকের সমাপ্তি ঘোষণা করে আর দর্শকদের ধন্যবাদ জানায়, নাটকের বার্তা বা শিক্ষা তুলে ধরে, কখনো কখনো দর্শকদের করতালি বা সমর্থন কামনা করে। বুঝছো? এপিলগ এটা আমি তোমাকে দেখে বললাম, কারণ আম, আমার পুরা কথাটা বলার জন্য, যাতে বুঝতে পারো। আর এই নাটকটা কিন্তু কোনো প্রলগ নেই, এটা মাথায় রাখো। এই ড্রামায় এপিলগ রয়েছে কিন্তু প্রলগ নেই। এখন বলো প্রলগ কি? প্রলগ হচ্ছে নাটকের শুরুর বক্তব্য। তো এই নাটকটায় শুরুর কোনো বক্তব্য নেই, অর্থাৎ প্রলগ নেই, কিন্তু এপিলগ রয়েছে। এটাও ইন্ট্রোডাকশনে দিতে পারো যে অ্যাজ ইউ লাইক ইট এমন একটি ড্রামা যার শেষে একটা এপিলগ রয়েছে, যার 5টা অ্যাক্ট রয়েছে এবং একটি এপিলগ রয়েছে, এই কথাটাও বলতে পারো। এবং এপিলগটা দিয়েছেন কে? রোজালিন্ড। ঠিক আছে। এরপর দেখো, এই যে রোজালিন্ড যে কথাগুলো বলেছে এইখানে দেয়া আছে। দেখো, আমি একবার ইংলিশে পড়ে যাই, অথবা বাংলা একবার বলি তারপর ইংলিশে পড়ি। এটা ভালো হবে? কোনটা করবো বলো তো? ইংলিশে পড়ি তারপর বাংলায় বলি, নাকি বাংলায় বলবো ইংলিশে পড়বো? ইংলিশেই তো আমার সমস্যা নেই। তাই? আচ্ছা, দাঁড়াও। হুম, মানে আমি একবারে চাইতেছি কি যে বাংলাটা একসঙ্গে বলবো আর ইংলিশটা আবার একসঙ্গে বলবো। ওই অর্থ করে বলবো না এখানে, বুঝছো? তাহলে বেশি টাইম লাগবে। বুঝছো? বুঝতে দরকার নেই আপু, বাংলা বুঝবো, আপনি জাস্ট ইংলিশটা পড়াই দেন। ও আচ্ছা, ঠিক আছে। রোজালিন বলে, ইট ইজ নট দ্য ফ্যাশন টু সি দ্য লেডি দ্য এপিলগ। সে নিজেই বলে যে
আমি বাংলা একবার বলে নি শোনা, এটা ভালো হবে। বুঝছো? ঠিক আছে। দেখো, একজন ভদ্র মহিলাকে উপসংহার বলতে দেখা প্রচলিত নয়, তবে একজন ভদ্রলোককে প্রস্তাবনা বলতে দেখার চেয়ে এটি বেশি অশোভনও নয়। যদি এই কথাটি সত্য হয় যে ভালো মদের জন্য কোনো বিজ্ঞাপনের দরকার হয় না, তবে এটাও সত্য যে ভালো নাটকের জন্য কোনো উপসংহারের প্রয়োজন হয় না। তবুও ভালো মদের জন্য যেমন সুন্দর সাইনবোর্ড ব্যবহার করা হয়, তেমনি ভালো নাটকও একটি ভালো উপসংহারের সাহায্যে আরো ভালো হয়ে ওঠে। তাহলে আমার অবস্থা কত বিচিত্র! আমি যেমন ভালো উপসংহার নই, তেমনি এই ভালো নাটকের পক্ষে আপনাদের মন জয় করার ক্ষমতাও আমার নেই। আমি ভিখারির মতো পোশাক পরিনি, তাই ভিক্ষা চাওয়াও আমার মানায় না। তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আর শুরু করব মহিলাদের দিয়ে। হে মহিলাগণ, পুরুষদের প্রতি আপনাদের যে ভালোবাসা আছে তার দোহাই দিয়ে বলছি, এই নাটকের যতটুকু আপনাদের ভালো লাগে ততটুকু যেন আপনারা পছন্দ করেন। আর হে পুরুষগণ, নারীদের প্রতি আপনাদের যে ভালোবাসা আছে তার দোহাই দিয়ে বলছি, এবং আপনাদের হাসি মুখ দেখে মনে হয় আপনাদের কেউই নারীদের ঘৃণা করেন না। আপনারা এবং মহিলারা মিলে যেন এই নাটকটি উপভোগ করেন। আমি যদি সত্যি একজন নারী হতাম, তাহলে আপনাদের মধ্যে যাদের দাড়ি যাদের দাড়ি আমার পছন্দ হতো, তাদের চেহারা আমাকে আকর্ষণ করত, এবং যাদের নিঃশ্বাসের গন্ধ আমাকে কি লেখছে চ্যাট জিপিটি আমার দিছে কেমন যেন শোনায় না? আচ্ছা দেখো, আমি ইংলিশটা পড়ে যাই। It is not the fashion to see the lady the epilogue, but it is no more unhandsome than to see the lord the prologue. If it be true that good wine needs no bush, it is true that a good play needs no epilogue. এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন, যে it is true that a good play needs no epilogue. Yet to good wine they do use good bushes, and good plays prove the better by the help of good epilogues. What a case am I in then, that am neither a good epilogue nor cannot insinuate with you in the behalf of a good play. I'm not furnished like a beggar. Therefore, to beg will not become me. My way is to conjure you, and I'll begin with the woman. I charge you, O woman, for the love of you bear to men, to like as much of this play as please you. And I charge you, O men, for the love you bear to women, as I perceive by your simpering, none of you hates them, that between you and the woman the play may please. If I were a woman, I would kiss as that between you and the woman in the play. The play may please. If I were a woman, I would kiss as many of you as had beards that pleased me, complexion that liked me, and breaths that I defied not, and I am sure as many as have good beards or good faces or sweet breaths will for my kind offer when I make courtesy bid me farewell. তো এইখানে তেমন কোনো ইম্পর্টেন্ট আসলে কথা নাই, রোজালিন্ড আসলে উপসংহার টাইপের কথা বলছে। আর এখানে গুরুত্বপূর্ণই হচ্ছে যে এই ড্রামার এপিলগ দিয়েছেন কে? রোজালিন্ড। এইটুক জানলেই যথেষ্ট। বুঝছো? আমি ভাবছিলাম কোনো গুরুত্বপূর্ণ হয়তো তথ্য আছে, কিন্তু তথ্য নাই। আমার যতটুকু মনে আছে যে এখানে এই লাইনটার কথাই মনে আছে, যে এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ, যে ইট ইজ ট্রু দ্যাট এ গুড প্লে নিডস নো এপিলগ। তারপরে সে একটা এই এপিলগটা দেয়। মানে রোজালিন্ডের মতে নাটকটা হচ্ছে কি খুবই একটা ভালো একটা নাটক, আহ, অনেক সুন্দর একটা নাটক, তো সেক্ষেত্রে এটার আসলে এপিলগের দরকার পড়ে না, কিন্তু তারপরে রোজালিন্ড এই এপিলগটা দেয়। এরপর দেখো, আমরা এতক্ষণ কি পড়লাম, তাহলে আমরা যদি একটু সামারি করি। প্রথম যে অ্যাক্ট, সেখানে ছিল কনফ্লিক্ট, কোর্টে যে সমস্যাগুলো ছিল সেগুলো দেখানো হয়েছে, এবং আম, সিলিয়া সিলিয়া গেনিমিড এরা যে যে স্থান ত্যাগ করে চলে এসেছিল, ওই পর্যন্ত দেখানো হয়েছে অ্যাক্ট ওয়ানে। অ্যাক্ট ওয়ানে আমরা দেখেছি অরল্যান্ডো অলিভারের ঝামেলা, এবং সিলিয়া এবং রোজালিন্ডের স্থান ত্যাগ, এই সকল কিছু দেখছি। অ্যাক্ট টুতে ফরেস্ট অফ আর্ডেনের সিন, সেখানে আমরা ডিউক সিনিয়রকে দেখেছি,
টাচস্টোনকে দেখেছি। দেখো, দ্য সিন শিফটস টু দ্য ফরেস্ট অফ আর্ডেন। উম দাঁড়াও। আপু এর আগের স্লাইডটা একটু দেখান তো। আচ্ছা, হ্যাঁ, হয়েছে। হয়েছে। রুকো যারা, দেখো, এই যে নাটকটি, এই অ্যাক্ট ওয়ানের কাহিনী একটু বলি। নাটকটিতে অলিভারের বাড়িতে শুরু হয়। অলিভারের ছোট ভাই অরল্যান্ডো তাদের পুরনো যে ভৃত্য অ্যাডামের কাছে অভিযোগ করেন যে তাদের বাবা স্যার রোল্যান্ড ডি ভয়েসের মৃত্যুর পর তার বড় ভাই অলিভার তাকে তার প্রাপ্য শিক্ষা ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখছে। তো এই সব জানানোর এক পর্যায়ে চলে আসে কি তার বড় ভাই। এরপর একটা কুস্তি প্রতিযোগিতা হয় যেখানে অরল্যান্ডো এবং রোজালিন্ডের দেখা হয়, এবং পরবর্তীতে রোজালিন্ডকে নির্বাসন দেয় তার চাচা ডিউক ফ্রেডরিক। এরপর ডিউক সিলিয়া এবং রোজালিন্ড দুই বোন নিয়ে চিন্তা করে কি তারা স্থান ত্যাগ করবে একত্রে, এবং তারা নিজেদের রূপ চেঞ্জ করে যাবে, এটা তারা চিন্তা করে। আর অ্যাক্ট টুতে যে কাহিনী হয় সেটা হচ্ছে তারা সবাই ফরেস্ট অফ আর্ডেনে এসে পৌঁছায়, এবং সেখানে রোজালিন্ড আর সিলিয়া একটা জায়গায় একটা কটেজ ভাড়া নেয়, সেটা হচ্ছে একজন শেফার্ডের। সেখানে তারা থাকতে শুরু করে। আর এদিকে অ্যাডাম, অরল্যান্ডো চলে আসে। অরল্যান্ডো এসে আম, মানে ফার্স্ট অফ আর্ডেনের জায়গা জায়গা করে নেয়। দে আর টায়ার্ড অ্যান্ড হাংরি মার্কিং দ্য ট্রানজিশন ফ্রম দ্য রিজিট। আচ্ছা, দাঁড়াও একটা সেকেন্ড। হ্যাঁ, এখানে হচ্ছে সবাই আর কি ফরেস্ট অফ আর্ডেন এসে পৌঁছায়। ওদিকে অরল্যান্ডো এবং অ্যাডাম এসেও পৌঁছায়, এবং তার আশ্রয় পায় কোথায়? ডিউক সিনিয়রের কাছে। এর পরবর্তীতে অ্যাক্ট থ্রিতে শুরু হয় কি, এই যে অরল্যান্ডো তার যে ভালোবাসা সেটা প্রকাশ করে কোথায়? পুরা জঙ্গলের গাছে গাছে, বুঝছো? কবিতা লেখে, নাম লেখে, রোজালিন্ডের গাছের গায়ে লেখে, এইসব দিয়ে শুরু হয়। এবং সেগুলো আবার গ্যানিমেটও দেখতে পায়। গ্যানিমেট দেখতে পেয়ে সে বলে যে তুমি যেহেতু তাকে পছন্দ করো, আমার এক চাচা ছিল যে আমাকে শিখিয়েছেন কিভাবে মেয়েদের মন জয় করতে হয়, তো তুমি আমার সাথে দেখা করো, আমি তোমাকে শিখিয়ে দিব অনেক, বুঝছো? এটা আর কি রোজালিন্ড বলে। গ্যানিমেড যেহেতু ও সাজা ছিল, ও ছিল ছেলে সাজা। তো এরপর তো অরল্যান্ডো সত্যি সত্যি ওর কাছে যায়। এরপর গ্যানিমেডের সাথে প্র্যাকটিস করে কিভাবে রোজালিন্ডকে দেখতে পেলে ওরে কিভাবে প্রস্তাব দিবে। তো এইসব তারা অনেক সময় অনেক দিন প্র্যাকটিস করে। তো পরবর্তীতে 4 নম্বরে হচ্ছে এখানে ক্লাইম্যাক্স, ইটস টুয়ার্ড ইটস, এটা কি ক্লাইম্যাক্সের দিকে নিয়ে যায় এই দ্য একটু আগে রোমান্টিক রোল। একটু বেশি যাচ্ছে। হ্যাঁ, বুঝি নাই, বুঝি নাই তোমার কথা। দ্য গ্যানিমেট দিস গাই হয়েছে। এইটা, আর পরে জানাম কি। এইটা এটা হ্যাঁ, হ্যাঁ। বলবো আবার, শোনো। না, না, এই, আমি আমি দেখলাম আর কি। হয়তো আপনি পরে পড়ান, আচ্ছা, সমস্যা নেই। এরপরে এখানে কি ফিলোসফিক্যাল রিফ্লেকশন অ্যান্ড কমপ্লিকেশনস, দ্য প্লট মুভস টুয়ার্ডস ইটস ক্লাইম্যাক্স, দ্য রোমান্টিক রোল প্লেয়িং বিটুইন রোজালিন্ড অ্যান্ড Orlando intensifies. The forest setting serves as a space for deeper philosophical debate. হিউম্যান এক্সিস্টেন্স অরল্যান্ডো সেভস। আচ্ছা, এই অ্যাক্ট ফোরে তো আমরা জানছি যে আম, রোজালিন এবং অরল্যান্ডো কি নিজেদের মধ্যে নাটক করতেছিল যে কিভাবে বিয়ে করবে। আর রোজালিন তো গ্যানিমেড সাজা ছিল, তো গ্যানিমেড অবস্থায় সে বলে তুমি আমাকে রোজালিন ভাবো এবং চলো আমরা বিয়ে করি, এবং সিলিয়াকে আর কি পুরোহিত সাজায় নিয়ে আসে যে তুমি অভিনয় করো। এরপর তাদের মধ্যে এরকম একটা কনভারসেশন হয়, মানে বিয়ের একটা নাটক হয়, মানে মিথ্যা বিয়ে হয়। এরপরে আবার অরল্যান্ডো যখন জঙ্গল দিয়ে যাচ্ছিল তখন কি দেখে যে তার ভাইকে অ্যাটাক করেছে কি একটা সাপে, এবং আরেকটা সিংহ চলে এসেছে। তো সে আবার তাকে বাঁচায়, যার কারণে তার হাতে আঘাত লাগে এবং সে আর ওদের কাছে আসতে পারে না। রোজালিন্ডের কাছে আসতে পারে না অরল্যান্ডো। পরবর্তীতে 5 নাম্বার অ্যাক্টে হচ্ছে তারা একত্রে আবার তাদের দেখা হয়। দেখা মানে কি বলে, দেখা হয় বলতে অলিভার তথ্য নিয়ে আসে তার ভাইয়ের কথা যে ও আহত হয়েছে। পরবর্তীতে ও তো বেহুশ হয়ে পড়ে। ওদিকে অলিভার এবং সিলিয়ার প্রেম হয়ে যায়। আর অ্যাক্ট 5-এ সকলের মধ্যে ওই যে সিলভিয়াস, ফিভি, অরল্যান্ডো, রোজালিন্ড এদের মধ্যে কথোপকথন হয়, এবং সেখানে রোজালিন্ড বলে, রোজালিন্ড তো গ্যানিমেড সাজে, আমি আবারও বলছি মানে বারবার বলতে হয়। তো গ্যানিমেড বলে যে অরল্যান্ডোকে যে তুমি চিন্তা করো না, আমি আগামীকাল বিয়ের অনুষ্ঠানে
অবশ্যই রোজালিন্ডকে নিয়ে আসবো, মানে রোজালিন্ড অবশ্যই থাকবে, এটাও ওয়াদা করে। আবার ফিবিকেও ওয়াদা করে তুমি কালকে আমাকে তুমি বিয়ে করতে এমনিতেই চাইবে না, যদি চাও তখন দেখা যাবে। এরকম করে কথা হয় তাদের মধ্যে। তো পরের দিন হয় কি, তাদের সঙ্গে মানে বিয়ের অনুষ্ঠানে ফিবি বুঝতে পারে যে ও আসলে একটা মেয়ে, আর আম, অরল্যান্ডো বুঝতে পারে যে ওই রোজালিন্ড। আবার রোজালিন্ডের বাবার সাথে মিল হয়ে যায়। আর ওদিকে অরল্যান্ডো আর অলিভারের তো আগেই মিল হয়েছে। আবার একদম শেষে দেখানো হয় কি, যে একজন রাষ্ট্রদূত আসে, সে এসে বলে যে ডিউক ফ্রেডরিক তার ভুল বুঝতে পেরেছেন, সে আসতেছিলেন তার ভাইকে মারার জন্য আর্মি নিয়ে, কিন্তু তার একজন ধর্মীয় ব্যক্তির সাথে দেখা হয়, যার কারণে সে পাল্টে যায়, মানে নিজেকে বদলে ফেলেন এবং ডিউক সিনিয়রকে মানে সিনিয়রের যে সম্পদ রয়েছে তা ফিরিয়ে দেবেন, এইটা সে তথ্য নিয়ে আসে। এবং ডিউক সিনিয়রও ওই ব্যক্তিকেও বলে যে তুমি একটা ভালো সময় আসছো, আনন্দের সময় আসছো, চলো তুমিও আমাদের সাথে জয়েন হও, কারণ যেহেতু এখানে 4টা কাপেলের বিয়ে হচ্ছিল। আর শেষে কি হয়, এপিলগ হয়, সেই এপিলগটা ছিল, দিয়েছে কে, রোজালিন্ড। রোজালিন্ড এপিলগটা দিয়েছে। এই হচ্ছে দা এন্ড নাটকের। তোমার কি কোনো কোশ্চেন আছে, বা বুঝতে কোনো সমস্যা হয়েছে যে আপু এই একটা কি, কোন একটা কি হয়েছে আমি এখনো বুঝিনি, এরকম কোনো সমস্যা হয়েছে বলো তো? হ্যালো। না, আমার আচ্ছা, আশা করি তাহলে বুঝতে পারছো। তাহলে এই হচ্ছে মূল কাহিনী। এই নাটকটা খুবই সুন্দর একটা নাটক, আমি বলবো এই নাটকটা একবার দেখে আসতে পারো, দেখলে ডায়লগগুলো বুঝতে পারবা। যদি নাও দেখতে পারো তাহলে নাটকটা একটু পড়ো, কারণ ডায়লগগুলো এতটা মানে আকর্ষণীয়, পড়তে পড়তে মানে অনেক মজা পাবা, বুঝছো, ফানি ফানি অনেক ডায়লগ রয়েছে। যেমন ধরো, ফিবি যে গ্যানিমেটকে পছন্দ করে, এটাও তো একটা হাস্যকর বিষয় না, কারণ গ্যানিমেট তো রোজালিন্ড মূলত। তো এটা একটা হাস্যকর বিষয়। তারপরে টাচেস্টন আর অড্রির যে কাহিনীগুলো, ওগুলো ফানি টাইপের সিন আছে। এবং আরো অনেক সিন আছে যেগুলো অনেক হাস্যকর লাগে। তারপরে অরল্যান্ডো যখন, রোজালিন্ড আর অরল্যান্ডো যখন কথা বলে, তো রোজালিন্ড বলে না যে আমি, আমার সাথে তুমি কথা বলো, আমাকে রোজালিন্ড ভেবে কথা বলো, ওদিকে তো ওই নিজেই রোজালিন্ড। তো ওই যে সিনগুলো, ওগুলো খুবই মানে ডায়লগ গুলো খুব সুন্দর, বুঝছো, পড়তে তুমি যদি একবার পড়তে নাও না, দেখবা যে পড়তে ভালো লাগে এরকম। এই, আচ্ছা, এই পর্যন্তই ক্লাস, আমি রেকর্ডিং অফ করলাম।